আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো কিভাবে সুন্দর একটি গ্রামের দৃশ্য অঙ্কন করব। তবে চলো দেরি না করে শুরু করি। প্রথমেই আমরা বাড়ি দিয়ে শুরু করব। তোমরা জানো যে বাড়ি ছাড়া একটি প্রাকৃতিক দৃশ্য কখনোই ভালো লাগে না, তাই আমি প্রথমেই বাড়ি দিয়ে শুরু করতেছি। প্রথমেই আমি বাড়ির টিনের ছাউনি দিয়ে অঙ্কন শুরু করলাম। তোমরা দেখো যে টিনের ছাউনিটা আমি কীভাবে অঙ্কন করলাম। এরপর আমি দেওয়াল অঙ্কন করব। এই দেওয়ালে আমি 3টি রেখা টানবো, নিচে মাঝে একটা এবং দুই সাইডে দুইটা। মাঝারটা একটু বড় হবে এবং দুই সাইডটা একটু ছোট হবে। এরপর 3টি রেখাকে আমি নিচ দিক দিয়ে সংযুক্ত করে দেব। প্রথমে ডান সাইডে দিলাম, তারপরে বাম সাইডে দিয়ে এটাকে সংযুক্ত করে দিলাম। এরপর আমরা সেম আরেকটি বাড়ি অঙ্কন করব। দেখো তোমরা, প্রথমে টিনের চালা দিয়ে শুরু করছি। এই টিনের চালাটি অঙ্কন হয়ে গেলে আবার নিচে যে দেওয়াল থাকে সেই দেওয়ালটি অঙ্কন করব। দেওয়াল অঙ্কন করতেছি, এখানে একটি রেখা দিলাম এবং এটিকে নিচে সংযুক্ত করে দিলাম। এরপর বাড়ি দুইটির দরজা অঙ্কন করব। তোমরা দেখো যে দরজাটির জন্য কিভাবে আমি অঙ্কন করতেছি। বাড়ি দুইটি দরজা অঙ্কন করার জন্য যাতে কাঠের দরজার লুক পায় সেই চেষ্টাটা আমি করতেছি। কাঠের দরজার জন্য আমি দুটি বাড়িকে একই দরজার শেপ অঙ্কন করলাম। দরজাটি অঙ্কন করার পরে আমি বাড়ির নিচের যে অংশ আছে এই ধারটি বাধাই করে দিলাম। দুটি বাড়ির পর্যায়ক্রমে ধারটি বাধাই করে দেওয়ার পরে এটাকে ডবল করে নিলাম। এখন আমি খড়ের পাল্লা অঙ্কন করব। তোমরা জানো যে খড়ের পাল্লা উপরের অংশ সরু হয় এবং নিচের অংশ মোটা হয়। আমি খড়ের পাল্লার মাঝখানে একটি বাঁশ দিলাম যাতে করে পাল্লাটি মজবুত হয়। তোমরা জানো যে এই বাঁশটি দেওয়া হয় কেন? বাঁশটি দেওয়া হয় যাতে করে ঝড়ের সময় খড়গুলো পড়ে না যায়। ভাবে করলাম। তারপর আমি একটি তাল গাছ অঙ্কন করার জন্য তাল গাছের কাণ্ড আঁকলাম এবং এর পাতার শেপ অঙ্কন করতেছি। তোমরা দেখো যে পাতার শেপটি কীভাবে অঙ্কন করতেছি। তোমরা জানো যে তাল গাছের পাতা অনেক বড় এবং মোটা হয়। সেই হিসাবে আমি এখানে মোটামুটি 5 থেকে 7টি পাতা অঙ্কন করব। তাল পাতার আগার অংশগুলো একটু ঝিরিঝিরি করা লাগবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তাল গাছটি অঙ্কন করার পরে আমি একটি আম গাছ আঁকবো। তাল গাছের মাঝের অংশটাকে একটু ব্ল্যাক করতে হবে, অথবা এখানে রুল অথবা পেন্সিল দিয়ে একটু। তাল গাছ অঙ্কন করা আমার শেষ। এখন আমি একটি আম গাছ অঙ্কন করব। তোমরা দেখো যে এখানে প্রথমে ভি আকৃতির পরে আমি কাণ্ডটা অঙ্কন করলাম। এই কাণ্ড থেকে ডাল অঙ্কন করার পরে আমি পাতাগুলো দিলাম গোল গোল করে, যাতে করে দূর থেকে একটি বড় বড় ডাল মনে হয়। তোমরা দেখো যে এখানে আমি কিভাবে এই আম গাছটি অঙ্কন করতেছি। এরপরে দৃশ্যের পিছনে অথবা ব্যাকগ্রাউন্ডে আমি একটি মাঝ বরাবর সরল রেখা টানলাম, যাতে করে পিছনের যে দূরের গ্রামগুলো একটু ছোট আকারে দেখা যায় এবং সাইডে একটি সাগরের ধার বা পাড় অঙ্কন করতেছি। দেখো এখানে আমি কাজ করে আঁকার চেষ্টা করছি এবং এটিকে ডবল করে নিলাম যাতে করে এটি পাড় মনে হয়। এরপর আমি একটি নৌকা অঙ্কন করতেছি। নৌকাটি একটু ছোট নৌকা হবে। জানো যে নৌকার চালা সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়, তাই এই চালাটিকে বাঁশের শেপ অনুযায়ী তৈরি করা হবে। এরপর নিচে নৌকার নিচে পানির ঢেউ দিলাম। ব্যাকগ্রাউন্ডের পিছনে যে দূরের গ্রামগুলো দেখা যায় সেগুলো সাধারণত ছোট হয়। এই গাছগুলো অঙ্কন করলাম। এরপর আমি একটি সূর্য অঙ্কন করব। এই জন্য আমি একটি মেরিলের ঢাকনা ইউজ করলাম। এখানে সূর্যের শেপটি অঙ্কন করার পর সূর্যের চারিদিকে দৃশ্য অঙ্কন করলাম। এরপর আমি মেঘ অঙ্কন করব। মেঘ অঙ্কনটি অনেক সহজ। তোমরা দেখো কিভাবে মেঘ অঙ্কন করি। তোমরা এখানে সাদাও ইউজ করতে পারো। আমি সাদা ব্যবহার করিনি, আমি অঙ্কন করেছি। এরপর আমি বাড়ির সাইডে যে বেড়া, সেই বেড়াটি নির্মাণ করব। এই জন্য আমি আড়াআড়ি করে 4টি রেখা টানলাম। তারপর ঘন ঘন করে খুঁটি দিয়ে দিলাম।
সামনেও আমি বেড়া দেবো। এই বেড়াগুলো বাড়ির সৌন্দর্যকে আরো ফুটে তুলবে। আমি এখানেও একটি বেড়া দিলাম। বেড়াটি সমান নয়, কিন্তু একটু বাঁক রাখলাম। বাড়ির সামনে আমি টেবিল অঙ্কন করব। দেখো, দুইটা এক্স দিয়ে আমি কিভাবে টেবিল অঙ্কন করি। এরপর একটি চেয়ারও অঙ্কন করব। দেখো চেয়ারটি আমি কিভাবে অঙ্কন করি। চেয়ারটি অঙ্কন হয়ে গেলে আমি আরেকটি চেয়ার অঙ্কন করব। বাড়ির সামনে টেবিল রাখলে বাড়িটার আভিজাত্যের প্রকাশ পায়, তাই আমি টেবিল এবং চেয়ার দিলাম। এরপর এই দৃশ্যটি রং করা শুরু করব। তাই আমি প্রথমে গাঢ় সবুজ রংটি নিলাম এবং এই সবুজ রংটি প্রথমে আম গাছের নিচের অংশে দিলাম এবং দূর গ্রামের যে গাছগুলো দেখা যাচ্ছে তার নিচের অংশে, এবং যে তাল গাছ আছে এই তাল গাছের নিচের অংশ দিলাম। তারপর উপরের অংশে আমি টিয়া রংটি দিলাম, যাতে করে একটি ডিফারেন্ট কালার বা লুক দূর থেকে বোঝা যায়। এই জন্যই আমি টিয়া কালারটি বেছে নিলাম। ক্রমে তাল গাছেও দিলাম টিয়া কালারটি। এরপর দূরের গ্রামের যে গাছগুলো দেখা যাচ্ছিল সেই গাছের উপরের অংশগুলো টিয়া কালার দিলাম। চাইলে নীল কালারটিও ইউজ করতে পারো। আমি এখানে দুইটি কালার দিলাম, আর একটি কালার এখানে দেব, সেটি হলো হলুদ কালার। আমি দূর গ্রামে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি হলুদ কালার দিলাম, আর আম গাছের যে মাঝের ফাঁকা অংশটা ছিল সেগুলো তো হলুদ কালার দিলাম। এরপরে সূর্যের ব্যাকগ্রাউন্ডে আমি হলুদ বা ইয়েলো কালার ইউজ করলাম, যাতে করে সূর্যটা ফুটে ওঠে। তাই আকাশটি হলুদ কালার দিলাম। যদি আকাশটি লাল কালার দিতাম তাহলে আমাকে সূর্যটি হলুদ করতে হতো, কিন্তু এখানে আমি হলুদ দিলাম, তাহলে সূর্যটি লাল করব। তারপরে আমি এখন আম গাছ এবং তাল গাছের কাণ্ডকে আমরা কালার করলাম। তারপর যে খড়ের পালা ছিল সেই পালাটিকে আমরা অন্য একটি কালার দিলাম। তারপর মেঘের যে শেপ সেটিকে আমরা একটু বোল্ড করব, যাতে করে আরো উজ্জ্বল দেখা যায়। উজ্জ্বল বা বোল্ড করলে দূর থেকে খুব ভালো লাগে, তাই মেঘের শেপটিকে আমরা কালার ব্রাশ পেন দিয়ে মোটা করলাম। এরপর আমি সূর্যটিকে কালার করব। এখানে সূর্যটিকে কালার করার জন্য আমি একটি ব্রাশ পেন ইউজ করছি, সেখানে যাতে করে উজ্জ্বল দেখা যায়। তোমরা জানো যে সূর্য অথবা ঘরের চালা বা অন্যান্য যে অংশগুলো এটি একটু উজ্জ্বল করলে দৃশ্যটি অনেক সুন্দর লাগে, তাই সূর্য মামাকে আমি লাল করে দিলাম। এরপর ঘরের চালাটিকে আমি দুইটি কালারে ভাগ করে দেব। অংশতে আমি একটি কালার দেবো এবং নিচের অংশতে আরেকটি কালার দেব। যেহেতু এখানে দুইটি বাড়ি আছে, তাই যাতে করে বোঝা যায় এই জন্য আমি পিছনের বাড়িটিকে একটু হালকা কালার দেবো এবং সামনের বাড়িটিকে একটু উজ্জ্বল কালার দেবো। এখানে কালার নেওয়ার জন্য আমি ব্রাশ পেন ইউজ করছি, নিচের অংশটি লাল দিলাম। এরপরের বাড়িটিকে আমি পেন্সিল দিয়ে হালকা করে কালার করলাম, যাতে করে একটু বোঝা যায় যে এখানে দুইটি বাড়ি আছে। এরপর আমি ঘরের যে বারান্দা বা নিচে বাধাই করা আছে এই বাধাটিকে আমি একটি কালার করলাম, যাতে দূর থেকে বোঝা যায়, এবং পাশের যে বাড়ি সেটিকেও কালার করলাম। তোমরা যে কোনো পেন ইউজ করতে পারো, ইচ্ছে করলে কালো ইউজ করতে পারো। এরপর নদী বা সাগরের পাড়টিকে আমি বোল্ড করে দিলাম, যেখানে ডাবল করা ছিল, যাতে করে পাহাড়ের লুক আসে। তাই এখানে আমি একটি খয়েরি কালার ইউজ করলাম। এরপর ঘরের দরজাগুলোকে হালকা করে কালার করে দিলাম, যাতে করে বোঝা যায়। এই দরজার পরে আমি দেওয়ালকে হালকা কালার করব, যাতে করে সাদা অংশটি একটু গাঢ় হয়। এরপর আমি টেবিল এবং চেয়ারকে কালার করলাম। টেবিল এবং চেয়ার এখানে আমি লাল রং ইউজ করছি। দেখো, টেবিলটার উপরের অংশ লাল এবং চেয়ারের উপর অংশ লাল রং ইউজ করছি। তোমরা চাইলে অন্য রঙও দিতে পারো। এরপর বাড়ির যে পাশ অথবা নদীর যে পাশ, সেখান থেকে আমি কালার করা শুরু করব। এখানে আমি
অয়েল পেস্ট পেন্সিল ইউজ করছি। প্রথমে আমি সবুজ রং নিলাম যাতে করে সবুজ মাঠ বোঝা যায়। বাড়ির পিছনে যে শস্যের ক্ষেত আছে সেগুলোকে আমি হালকা করে সবুজ রং দিচ্ছি। এরপরে বেড়াগুলোকে আমি কালার করতেছি যাতে করে উজ্জ্বল দেখা যায়। বেড়াগুলোকে কালার করলে অনেক সুন্দর লাগে। এরপরে বাড়ির পাশে বেড়াটিকেও কালার করব। দুই দিকে বেড়া আছে, তোমরা দেখছো যে বেড়াটি কালার করার পরে কত সুন্দর লাগছে। এরপর আমি হলুদ রং ব্যবহার করব। হলুদ রং ব্যবহার করলে দূর থেকে অনেক সুন্দর লাগে, তাই হলুদ রং ব্যবহার করলাম। ব্যাকগ্রাউন্ডের পিছনেও হলুদের সামান্য আভা দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে যে শস্যগুলো দেখা যাচ্ছে সেখানেও হালকা করে হলুদ রং দিচ্ছি। এরপর আমি যে পানি আছে সে পানির কালারটি করব। এখানে পানির কালার করার জন্য আমি হালকা আকাশি কালার ব্যবহার করছি। আকাশি কালার দিলে পানিটি অনেক সুন্দর লাগে। নীল কালারও দেওয়া যায়, তবে তোমরা দিলে নীল রঙও ব্যবহার করতে পারো। আমি নৌকাটিকে একটু বোল্ড করে দিচ্ছি, নৌকার যে বডি সেটিকে কালো করে দিচ্ছি এবং এর নিচের অংশটিকে একটু ছায়ার জন্য হালকা করে কালো করে দিলাম। এরপর বাড়িটিকে আরও হাইলাইট করার জন্য আমি তার যে ধার বাঁধা ছিল সেই ধারটিকে কালো করে দিলাম। কালো করে দেওয়ার পরে আমি বাড়ির চালার যে ধার ছিল সেই ধারটিকেও কালো করলাম যাতে করে দূর থেকে বাড়িটিকে ভালো লাগে। এরপরে দরজাগুলোকে একটু বোল্ড করে দিলাম, জানালাটিকেও একটু মোটা করে দিলাম যাতে করে আরও সুন্দর লাগে। যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।